আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে পিইসি অনলাইন স্কুল পেজে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আজকে আমি সালমা আক্তার লিপি, সহকারী শিক্ষক, পূর্ব চরুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর নোয়াখালী। শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খাতা কলম বই নিয়ে বসে আছো। তোমরা জানো যে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আসি। তো আজকেও আমি যথারীতি তোমাদের বাংলা বিষয় নিয়ে এসেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বলতে পারবে যে গত ক্লাসে আমরা তোমাদের বাংলার কোন অধ্যায়টা নিয়ে আলোচনা করেছিলাম? ধন্যবাদ তোমাদেরকে। অবাক জলপান নিয়ে আমরা আলোচনা করেছিলাম, তাই না? হ্যাঁ, অবাক জলপান নিয়ে যে আলোচনা করেছিলাম সেটা, অবাক জলপানটা কি? মূলত এটা একটা নাটিকা, তাই না? তাহলে এই যে গত ক্লাসের যে পাঠে আমরা আলোচনা করেছিলাম সেখানে বিষয়বস্তুটা কি ছিল? পথিক কি এ পর্যন্ত পানি পেয়েছে, জল পেয়েছিল? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, পথিক এখন পর্যন্ত জলের সন্ধানটা পেল না, তাই না? পথিক একেবারে সর্বপ্রথম থেকে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। তার জল তেষ্টা পেয়েছে। সে কি করেছিল? প্রথমে একটা ঝুড়িওয়ালার কাছে গিয়েছিল, পানি চেয়েছিল। প্রত্যেকটা লোকে তাকে বিরক্ত করে ফেললো। তার আসল কথাটা যেটা সেটাটাই কেউ বুঝলো না। পথিক ঝুড়িওয়ালার কাছে চেয়েও জল চেয়েও ব্যর্থ হয়েছে। এরপরে কার কাছে গিয়েছিল? হ্যাঁ, পাশের বাড়ির বৃদ্ধের কাছে গিয়েছিল। বৃদ্ধ তাকে অনেক কথা শুনিয়ে দিল। সর্বশেষ কার কাছে গেল? খোকার মামার কাছে। সেখানেও কিন্তু পানির সন্ধান, জলের সন্ধান এখন পর্যন্ত পেল না, তাই না? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এখন পর্যন্ত জলের সন্ধান পেল না। এই যে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সেখানে ছিল কিন্তু একটা বোবা জল। যে বোবা জল বলতে আসলে আমরা কি বুঝি? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, বোবা জল বলতে আসলে পরিশ্রুত জলটাকে বোঝানো হয়েছে, তাই তো? তাহলে বোবা জল বলতে আমরা পরিশ্রুত অর্থাৎ পরিশোধিত, যেটা সে পরিমার্জিত, সে জলটাকে বোঝানো হয়েছে। এরপরে জলাতঙ্ক কাকে বলে? ঠিক বলেছ। অর্থাৎ যে রোগটা হলে মানে প্রচন্ড পিপাসা পেলেও কিন্তু রোগী জল পান করতে পারে না। জল পান করতে গেলে কি হয়? তার গলায় খিচ ধরে যায়, ঠিক আছে? তখন তাকে কি বলে? জলাতঙ্ক বলে। তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। আসো এবার আমরা আমাদের আজকের শেষ পাঠে চলে যাই। অবাক জলপান, যেটা 68 পৃষ্ঠাটা। প্রত্যেকে পাঠ্য বইয়ের 68 পৃষ্ঠাটা ধরো। খেয়াল করো আজকের পাঠে অর্থাৎ দ্বিতীয় দৃশ্যে পথিক আর খোকার মামার সাথে যে কথোপকথন হয়েছে আমরা সেটা নিয়ে একটু পড়ি, একটু খেয়াল করো প্রত্যেকে। অর্থাৎ পথিক তো জল চেয়েছে মামার কাছে, মামা তাকে অনেক কথা শুনিয়ে দিল। এরপরে পথিকের হতাশ ভাব। তারপর যা বলছিলাম শুনুন। এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিলুম, ব্যাস গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল। দেখলেন তো? পথিক: না মশাই, কিচ্ছু দেখিনি, কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু মানিও না, কিচ্ছু বিশ্বাস করিও না। মামা: কি বললেন? আমার কথা বিশ্বাস করেন না? পথিক: না, করি না। আমি যা চাই তা যতক্ষণ দেখাতে না পারবেন ততক্ষণ কিচ্ছু বিশ্বাস করব না। মামা: বটে, কোনটা দেখতে চান একবার বলুন দেখি, আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। পথিক: তাহলে দেখান দেখি। সাদা খাঁটি চমৎকার এক গ্লাস খাবার জল নিয়ে দেখান দেখি, যাতে গন্ধ নেই, পোকা নেই, কলেরার পোকা নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই।
তা নিয়ে পরীক্ষা করে দেখান দেখি। খুব বড় এক গ্লাস ভর্তি জল নিয়ে দেখান তো। মামা, এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে টেপা, দৌড়ে আমার পুজো থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো। পাশের ঘরে দুপধাপ শব্দে খোকার দৌড়। নিয়ে আসুক, তারপর দেখিয়ে দিচ্ছি ওই জলে কিরকম হয় আর নোংরা জলে কিরকম তফাৎ হয়। আমি সব দেখিয়ে দিচ্ছি। জল লইয়া টেপার প্রবেশ। এইখানে রাখো। জল রাখিবা মাত্র পথিকের আক্রমণ। মামার হাত হইতে জল কাড়িয়া এক নিঃশ্বাসে চুমুক দিয়া শেষ করা। পথিক, আহ, বাছা গেল। মামা, চটিয়া, এটা কিরকম হলো মশাই? পথিক, পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কিরকম হয়। মামা ভীষণ রাগিয়া, কি বললেন? পথিক, আচ্ছা থাক, এখন নাই বা খেলেন, পরে খাবেন। আর গায়ের মধ্যে আপনার মতো আনকোড়া পাগল আর যতগুলো আছে সব কটাকে খানিকটা করে খাইয়ে দেবেন। তারপর খাটিয়ে তুলবার দরকার হলে আমায় খবর দেবেন। আমি খুশি হয়ে ছুটে আসব। হতবাগা জোচ্ছার কোথাকার। পথিকের দ্রুত প্রস্থান। পাশের গলিতে শুরু করিয়া সে হাঁকিতে লাগলো অবাক জলপান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে আজকে পাঠটা আলোচনা করলাম সেখানে তোমরা কি বুঝতে পারলে? আচ্ছা, আমি বলছি যে অবাক জলপান নাটিকাটি চরিত্রগুলো সংলাপের মধ্য দিয়ে কিন্তু একটি হাসির গল্প হয়ে উঠেছে, তাই না? পথিক খুবই তৃষ্ণার্ত। পথিক কি ছিল? খুবই তৃষ্ণার্ত ছিল। তো জলের জন্য সে একে একে ঝুড়িওয়ালা, তারপরে পাশের বাড়ির বৃদ্ধ, এরপর খোকার মামার কাছে জল চাইলো। তো জল চাইতে সবাই কি করলো? পথিককে নানা রকমের কথা শুনিয়ে দিল। এবার প্রত্যেকটা মানুষের কিন্তু একটা ধৈর্য থাকে, তাই না? সেই ধৈর্যটার বাঁধ যখন ভেঙে যায় তখন সে রাগান্বিত হয়ে যায়, ক্ষেপে যায়। তো ঠিক পথিকেরও একই অবস্থা হলো। পথিক অনেক ধৈর্য ধরেছে একটুখানি জলের জন্য, তার তৃষ্ণাটা মেটানোর জন্য সে ঝুড়িওয়ালা, তারপরে পাশের বৃদ্ধ এবং খোকার মামার কাছে জল চেয়েছে। তাকে সবাই কি তার কথা না শুনে তাকে অনেকগুলা কথা শুনিয়ে দিল। এই যে এতক্ষণ ধৈর্য ধরলো, সেই ধৈর্যটার অবশেষে বাঁধ ভেঙে গেল। শেষমেশ কি করলো? তিনি বুদ্ধি খাটিয়ে একটা ফোন দিয়ে কি করলো? মামার কাছ থেকে খাবার জল আদায় করলেন এবং অবশেষে জল পান করে তিনি তার চেষ্টা মেটালেন, তাই তো? সর্বশেষ তাহলে জলটা কার কাছে পেল? খোকার মামার কাছে। এবং কিভাবে পেল সেটা? অনেক বুদ্ধি খাটিয়ে, তাই না? কারণ উনি তো অনেক ধৈর্য ধরেছে, ঝুড়িওয়ালার কাছে জল চেয়েছে, বৃদ্ধের কাছে চেয়েছে, সর্বশেষ খোকার মামার কাছে চেয়েছে। তো খোকার মামা তো সাদরে তাকে ঘরে প্রবেশ করে কি করলো? দুনিয়ার কথা শুনে দিল যে বোবা জল, জলাতঙ্ক। তারপরেও পথিকের কথা শুনতে নারাজ। তো সর্বশেষ কি করলো পথিক? একেবারে বুদ্ধি খাটিয়ে একটা ফোন দিয়েছে, তিনি জলটা অবশেষে পান করতে পারলো এবং চেষ্টাটা মিটলো। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের মূল যে গল্পটা, মানে গল্পের যে বিষয়বস্তু, নাটিকাটির যে বিষয়বস্তু, সেটা আমরা অবশ্যই সবাই বুঝতে পেরেছি, তাই তো? অর্থাৎ আসল যে কথাটা ছিল সেটা হচ্ছে যে পথিক হাঁটতে হাঁটতে কি করলো? খুবই তৃষ্ণার্ত হয়ে গেল। তো উনি কয়জনের কাছে পানি চেয়েছিল? একে একে, হ্যাঁ, ঝুড়িওয়ালার কাছে চেয়েছিল, তারপর বৃদ্ধের কাছে চেয়েছিল, সর্বশেষ খোকার মামার কাছে চেয়েছিল। তাহলে তিনি কার কাছে পানিটা জলের সন্ধানটা পেয়েছিল? খোকার মামার কাছে। তাও কি করে? নিজের বুদ্ধি খাটিয়ে ফন্দি করে নিজের কি তৃষ্ণাটা তিনি মিটালেন। ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আসো আমরা আমাদের আজকের পাঠ থেকে নতুন যে শব্দগুলো, ম্যাম দুটো শব্দের অর্থ তোমাদের জন্য লিখে এনেছি, যে নতুন শব্দ এবং শব্দের অর্থগুলো তোমরা প্রত্যেকে খাতায় তুলে নাও।
শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, নতুন শব্দ এবং সেই শব্দগুলার অর্থ। তাহলে আজকে আমরা যে শব্দ পেয়েছি সেখানে হচ্ছে, এখানে আছে যে খাটিয়া, ঠিক আছে, অর্থাৎ খাটিয়া তুলবার দরকার হলে, তারপর খাটিয়া তুলবার দরকার হলে আমায় খবর দেবে। তাহলে এখানে খাটিয়া, এরপরে আছে যে পথিক বলল যে পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। তাহলে এখানে এক্সপেরিমেন্ট, তাহলে খাটিয়াটা হচ্ছে যে খাটের তৈরি, সরি কাঠের তৈরি খাট যেটা, সেটাকে বোঝানো হয়েছে যে খাটিয়া। কাঠের তৈরি খাট। আর এক্সপেরিমেন্ট যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা। পরীক্ষা নিরীক্ষা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের আজকের পাঠ থেকে যেটা পেয়েছি সেটা হচ্ছে খাটিয়া। খাটিয়া শব্দের অর্থ হচ্ছে যে কাঠের তৈরি খাট। এরপরে আসো এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট শব্দের অর্থটা হচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা, যেটা আমাদের পাঠ্য বইয়ে কিন্তু আছে। আর যাদের শব্দের অর্থগুলো প্রয়োজন তারা সবসময় ম্যাম বলে থাকি যে আমাদের বইয়ের পিছনে শব্দের অর্থগুলো আছে, সেখান থেকে তোমরা জেনে নিতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা খাটিয়া শব্দের অর্থটা কি? কাঠের তৈরি খাট। খাটিয়া শব্দের অর্থ হচ্ছে যে কাঠের তৈরি খাট। আর এক্সপেরিমেন্ট শব্দের অর্থটা কি বলো দেখি? হ্যাঁ, পরীক্ষা নিরীক্ষা। তাহলে আজকের পাঠ থেকে যে শব্দ পেয়েছি আমরা, সেই শব্দতে তোমাদের শব্দ এবং শব্দের অর্থ কিন্তু আশা করছি সমস্যা নেই, তাই তো? তাহলে আমরা বলতে পারবো যে খাটিয়া শব্দের অর্থ কি এবং এক্সপেরিমেন্ট শব্দের অর্থ আসলেও আমরা লিখতে পারবো, তাই তো? তো শিক্ষার্থী বন্ধুরা আসো, আমরা এই যে নাটিকাটিতে কিন্তু অনেক যুক্তবর্ণ ছিল, তাই না? অনেকগুলো যুক্তবর্ণ ছিল এবং প্রত্যেকটা যুক্তবর্ণ কিন্তু যেমন প্রথম দৃশ্যে আমরা যেটা পড়েছিলাম সেখান থেকে দ্বিতীয় দৃশ্যে যতটুকু পাঠ আমরা আলোচনা করেছিলাম, দুটার মধ্যে কিন্তু সামঞ্জস্য ছিল। এবং তোমাদেরকে কিন্তু একটা বাড়ির কাজও দিয়েছিলাম, তোমরা কিন্তু আমার কাছে সেটা পাঠিয়েছ এবং অনেক সুন্দর হয়েছে। তাসরিফ পাঠিয়েছে, মাইশা পাঠিয়েছে। তোমাদের যুক্তবর্ণগুলা কিন্তু ওই যে পাঠ্য বইয়ের বহির্ভূত বলছি, যে পাঠ্য বইতে যে শব্দগুলো আছে বা বাক্য গঠন আছে সেখানে ওটা ছাড়াও নিজের মতো করি যাতে অর্থবোধক হয় লেখার জন্য তোমরা কিন্তু লিখে আমার কাছে পাঠিয়েছো। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তার জন্য। তাহলে আসো, যে আগের পাঠে যে যুক্তবর্ণগুলো আমরা করি নাই, শুধু সেখান থেকে দু একটা যুক্তবর্ণ নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে আসো, যুক্তবর্ণ। যেমন এখানে আছে এক্সপেরিমেন্ট। তাহলে এই যে এক্স, এটা কিন্তু আমরা তোমরা করেছো, তাসরিফ এবং মাইশা পাঠিয়েছিল যে কক্সবাজার দিয়ে তোমরা পাঠিয়েছো, তাহলে এটা দরকার নেই। আমরা মেন্ট, তাহলে এখান থেকে আমরা পেয়েছি দন্ত নয়ে ট। তারপরে আরেকটা হচ্ছে তোমার হতবাগা জোচ্ছর কথাকার, তাহলে জোচ্ছর এখানে হচ্ছে চয়ে চ, ঠিক আছে? তাহলে বিভাজন করব কিভাবে? আমরা দন্ত নয়ে টকে বিভাজন করব এভাবে, যে দন্তন্য ট। তো আমাদের বইতে, পাঠ্য বইতে আছে এক্সপেরিমেন্ট। এটা ছাড়াও একটা শব্দ, যেমন ঘন্টা লিখতে পারি, ইন্টারনেট লিখতে পারি, ঠিক আছে? আরো হয়। তো তাহলে আসলে আমরা ইন্টারনেটটাই লিখি।
ইন্টারনেট লিখলাম আমরা। তাহলে ইন্টারনেট দিয়ে একটা বাক্য গঠন বলো দেখি। আচ্ছা, ম্যামে লিখে দিচ্ছি যে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ করে ইন্টারনেট সংযোগ করে দেশ বিদেশে যোগাযোগ করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, ইন্টারনেট দন্তন্বয়ে ট দিয়ে ইন্টারনেট। তাহলে ইন্টারনেট দিয়ে বাক্য গঠনটা হচ্ছে যে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ করে আমরা কি করি, দেশ বিদেশে যোগাযোগ করতে পারি, তাই না? হ্যাঁ, এরপরে আসো চয়ে চ। এটাকে আমরা বিভাজন করব কিভাবে? চ চ। এখানে আছে জোচ্ছর। তাহলে আমরা এই জোচ্ছর না লিখে আমরা পাঠ্য বইয়ের বহির্ভূত যেটা অর্থাৎ অন্যটাও লিখতে পারি। তাহলে যেমন আমি লিখলাম এখানে বাচ্চা, পাখির বাচ্চা হোক, মুরগির বাচ্চা হোক, হরিণের বাচ্চা হোক, যেই বাচ্চা হোক লিখলাম। এবার এটা দিয়ে একটা অর্থবোধক বাক্য গঠন করে ফেলো দেখি। আচ্ছা, ম্যাম লিখি এখানে পাখির বাচ্চাগুলো দেখতে খুব সুন্দর। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই লিখে ফেলেছো ততক্ষণে যে দুটো যুক্ত বর্ণ, যে আমরা যুক্ত বর্ণ লেখার সময় কিন্তু বানানগুলো খুব ভালো করে খেয়াল করবো, যেহেতু আমাদের একটা যুক্ত বর্ণে কিন্তু 2 নম্বর করে, ঠিক আছে? 5টা যুক্ত বর্ণ বিভাজন করে শব্দ গঠন এবং অর্থবোধক যাতে হয় সেরকম 5টা বাক্য তৈরি করতে হবে। তো সেদিকে তোমরা একটু সুনজর দিবে যাতে বানানগুলো তোমাদের ভুল না যায়। কক্সবাজার, তারপরে ইন্টারনেট, কম্পিউটার, এই সমস্ত কিছু আছে তোমার, রক্ষা, এগুলো একটু ভালো করে খেয়াল করবে। ব্রাহ্মণবাড়িয়া, হ্যাঁ, এই শব্দগুলো একটু ভালো করে খেয়াল করবে। তোমরা যখন লিখবে তখন তোমাদের শব্দগুলা ঠিক আছে কিনা, বর্ণগুলা ঠিক আছে কিনা একটু ভালো করে নজর দিবে, যেহেতু একটাতে 2 করে। তাহলে ইন্টারনেট, দেখো আমরা আজকে যে যুক্ত বর্ণ পেলাম দন্তান্বয়ে ট, ইন্টারনেট। কম্পিউটারে ইন্টারনেটটা সংযোগ করে কি করি আমরা, পুরো দেশে দেশ বিদেশে সবার সাথে যোগাযোগ রক্ষা করি, তাই না? এখন তো প্রযুক্তির যুগ, তো আমরা কম্পিউটার বলো, মোবাইল বলো, আমরা কি ইন্টারনেট ছাড়া কি সবার সাথে যোগাযোগ করতে পারি? না, আমরা ইন্টারনেট ছাড়া কারোর সাথে যোগাযোগ করতে পারি না। এরপরে আসো চ চ, ঠিক আছে? এটাকে বিভাজন করলাম। এরপরে একটা শব্দ বাচ্চা, তো তোমরা লিখলে অন্য বাক্য গঠন করতে পারো, সমস্যা নেই। তো ম্যাম লিখেছি যে পাখির বাচ্চাগুলো দেখতে খুব সুন্দর। পাখির বাচ্চাগুলো দেখতে খুব সুন্দর। তাহলে আশা করছি তোমরা তোমাদের নিজেদের মতো করে কিন্তু লিখতে পারো, শুধু যাতে অর্থবোধক হয় বাক্যটা সেটার দিকে একটু খেয়াল রাখবে। তাহলে মুছে ফেললাম আমাদের যুক্ত বর্ণগুলো, তোমরা পারবে।
এবার আসো আমাদের পরীক্ষাতে, তোমাদের সমাপনী পরীক্ষা বা স্কুল পরীক্ষাতে কিন্তু তৃতীয় শ্রেণী থেকে তোমরা সমার্থক শব্দ লিখে আসছো, তাই না? তো সমার্থক শব্দ তোমরা কিন্তু আশা করি সবাই পারো। তো আজকের পাঠ থেকে আমরা যে সমার্থক শব্দ পেয়েছি, তো ম্যাম শুধু 3টা সমার্থক শব্দ পেয়েছি, সেগুলো নিয়ে একটু আলোচনা করে নিই, তাহলে আমাদের মনে থাকবে। সমার্থক শব্দ। আজকে আমরা প্রশ্নের দিকে যাব না, যেহেতু প্রশ্ন নিয়ে অলরেডি আমাদের আলোচনা হয়ে গেছে গত পাঠে, এর আগের পাঠে, এবং মৌখিকভাবে আমাদের প্রশ্নগুলো হয়ে গেছে। তো এই ছোট ছোট যে শব্দের অর্থ, যুক্ত বর্ণ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এগুলো নিয়ে আজকে আমি আলোচনা করতেছি, ঠিক আছে? তো সমার্থক শব্দ, খেয়াল করো যে আমরা এই পর্যন্ত যা পড়ে এসেছি আজকের পাঠ থেকে, তো যেমন তেষ্টা, তারপরে যে যাকে নিয়ে আমাদের মূল নাটিকাটি, পথিক, তারপরে হচ্ছে পানি খেয়ে খুব খুশি হয়েছে, আনন্দ লাভ করেছে। তাহলে আসো তেষ্টা সমার্থক শব্দটা কি হবে বলো দেখি? ঠিক বলেছ, তৃষ্ণা। এরপরে পথিকের সমার্থক শব্দ কি হবে? হ্যাঁ, পথচারী। সুখের সমার্থক শব্দ কি হবে? আনন্দ। তাহলে আমরা কয়টা সমার্থক শব্দ পেলাম আজকের পাঠ থেকে? 3টি সমার্থক শব্দ পেলাম। এক হচ্ছে যে তেষ্টা যেটা, তৃষ্ণাও সেটা। তারপরে যায় পথিক যেটা, পথচারীও সেটা, যা সমার্থক শব্দ। সুখ পাওয়া যে কথা, আনন্দ পাওয়া সেই কথা, ঠিক আছে? তাহলে আমাদের সমার্থক শব্দতেও আশা করছি কারো কোনো সমস্যা নেই। তো আমি আরেকবার আলোচনা করতেছি, খেয়াল করো যে তেষ্টা সমার্থক শব্দ হচ্ছে যে তৃষ্ণা, পথিক, পথচারী, সুখ, আনন্দ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই 3টা সমার্থক শব্দ কি কারো কোনো সমস্যা আছে? আশা করছি তোমাদের কারো সমস্যা নেই। তো মুছে ফেললাম ম্যাম। আসো সর্বশেষ যেটা, সেটা হচ্ছে যে বিপরীত শব্দ। আমরা আজকে আর বিপরীত শব্দটা নিয়ে একটু আলোচনা করি। যেহেতু আমাদের এগুলাতে কিন্তু প্রত্যেকটা 5 করে, সমার্থক শব্দতে 5, বিপরীত শব্দতে 5, যুক্ত বর্ণতে 10, শব্দের অর্থতে 5। তাহলে আমাদেরকে এগুলো কিন্তু অবশ্যই জানতে হবে এবং খুব ভালোভাবে সেটা জানতে হবে, যেহেতু বিপরীত শব্দতে 5, সমার্থকে 5, যুক্ত বর্ণে 10 এবং শব্দের অর্থ। ওই জন্য আমাদেরকে প্রত্যেকটা অধ্যায় থেকে আমাদের শব্দের অর্থগুলো জানাটা আবশ্যক, ঠিক আছে? তাহলে আমরা 5টা নম্বর থেকে বঞ্চিত হব। তাহলে আসলে যে বিপরীত শব্দ, যেমন এই 3টা বিপরীত শব্দ তোমাদেরকে দিলাম, তোমরা লিখে ফেলো দেখি ঝটপট। যে বোকার বিপরীত কি হবে? দুর্গন্ধ বিপরীত কি হবে? আর নোংরার বিপরীত কি হবে? লিখো দেখি। এতক্ষণে নিশ্চয়ই লিখে ফেলেছো। তাহলে বোকার বিপরীত কি হবে? হ্যাঁ, ঠিক বলেছো, বোকার বিপরীত হচ্ছে চালাক। এরপর আসো দুর্গন্ধ যেটা, সেটার বিপরীত শব্দ হচ্ছে, হ্যাঁ ঠিক বলেছো, সুগন্ধ। এরপর আসো নোংরা যেটা, সেটার বিপরীত হচ্ছে
হ্যাঁ, পরিষ্কার। যেটা নোংরা সেটার বিপরীত হচ্ছে পরিষ্কার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, বোকার বিপরীত হচ্ছে চালাক। বোকার বিপরীত চালাক। দুর্গন্ধর বিপরীত সুগন্ধ। দুর্গন্ধ, সুগন্ধ। নোংরা, নোংরার বিপরীত শব্দ হচ্ছে পরিষ্কার। ঠিক যেহেতু এখানে এই পাশে অর্থাৎ বাম পাশের শব্দগুলা এরকম আসলে যে ডান পাশেরটা যেরকম মিল করবে, ঠিক এরকম যদি আসে যে চালাক, চালাকের বিপরীত হবে বোকা। দুর্গন্ধের বিপরীত সুগন্ধের বিপরীত হবে দুর্গন্ধ। পরিষ্কারের বিপরীত হবে নোংরা। ঠিক আছে, তাহলে আমরা হিসাব করলে 6টা বিপরীত শব্দ সম্পর্কে জানলাম। যে বোকার বিপরীত হচ্ছে চালাক, চালাকের বিপরীত হচ্ছে বোকা। দুর্গন্ধ বিপরীত হচ্ছে সুগন্ধ, সুগন্ধের বিপরীত হচ্ছে দুর্গন্ধ। পরিষ্কারের বিপরীত হচ্ছে যে নোংরা, আর নোংরার বিপরীত হচ্ছে পরিষ্কার। তাহলে আশা করছি তোমাদের বিপরীত শব্দতেও কারো কোনো সমস্যা নেই, তাই তো? আচ্ছা, আসো এবার একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, প্রত্যেকে সেটা খাতায় তুলে নাও। বাড়ির কাজটা হচ্ছে যে জলের তেষ্টায় জলের তেষ্টায় পথিকের জলের তেষ্টায় পথিকের মনের ও শরীরের অবস্থা কি হয়েছিল? অবস্থা কি হয়েছিল? সেটি 4টি বাক্যে লিখবে। আমাদের যেহেতু 4 নম্বরের প্রশ্ন, মানবন্টনের ক্ষেত্রে হচ্ছে 4 নম্বর, সেক্ষেত্রে আমি তোমাদের প্রশ্নটা 4 নম্বরের মান অনুযায়ী কিন্তু দিয়েছি। যে জলের তেষ্টায় পথিকের মনের এবং শরীরের কি অবস্থা হয়েছিল, ঠিক আছে? সেটা তোমরা 4 বাক্যে লিখবে। যারা লিখো নাই তারা লিখে নাও। আমি আবার বলছি, জলের তেষ্টায়, জলের তেষ্টায় পথিকের, জলের তেষ্টায় পথিকের মনে ও শরীরে অবস্থা কি হয়েছিল, সেটা 4 বাক্যে লিখবে। আমি আরেকবার বলছি, জলের তেষ্টায় পথিকের মনের ও শরীরের অবস্থা কি হয়েছিল, 4 বাক্যে লিখো। তোমরা 4 বাক্যে লিখে ম্যামকে কি করবা, ইনবক্সে দিয়ে দিবা, না হলে আমাদের পিএসসি পেজে মেসেঞ্জার বক্সে তোমরা দিয়ে দিও, ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের পাঠ থেকে কিন্তু আমরা অনেক কিছু জেনেছি। আজকের যে পাঠটা আমরা পড়েছি যে অবাক জলপান নাটিকাটি, আসলে নাটিকাটির চরিত্রগুলো কিন্তু ছিল সংলাপের মধ্য দিয়ে, তাই না? কথোপকথনের মধ্য দিয়ে সুন্দর একটা হাসির গল্পটা উঠেছিল। তো এখানে প্রতীক কিন্তু খুবই তৃষ্ণার্ত ছিল, সেখানে কথোপকথনটাই হয়েছিল মূলত। তো ওখান থেকে আমরা শব্দ জেনেছি, শব্দের অর্থ জেনেছি, যুক্তবর্ণ জেনেছি, সমর্থক শব্দ জেনেছি, অনেক কিছুই তো আজকে জানলাম, বিপরীত শব্দ জানলাম। সর্বশেষ বাড়ির কাছে যেটা দিয়েছি সেটা একটা প্রশ্ন, যে জলের চেষ্টায় প্রতীকের মনের এবং শরীরের অবস্থা কি হয়েছিল, সেটা 4 বাক্যে, ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, আগামী ক্লাসে তোমাদের নতুন কিছু নিয়ে ম্যাম হাজির হব। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।